আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে যে কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব সেটার কিন্তু নাম হচ্ছে দ্য সেকেন্ড কামিং। তো প্রথমে হচ্ছে কি আমরা টেক্সটটা দেখে নেবো আগে, বাংলা অনুবাদটা। তারপরে হচ্ছে কি আমরা বোঝার চেষ্টা করব যে কবিতাটার মধ্য দিয়ে ডাব্লিউবিএস কি বলতে চেয়েছেন। তাহলে শুরু করা যাক। দ্য সেকেন্ড কামিং। এবার হচ্ছে একটা প্রশ্ন কিন্তু জাগতেই পারে যে কবিতাটার নাম যদি সেকেন্ড কামিং হয় তাহলে ফার্স্ট কামিং কোনটা, বা এই কবিতাটার নাম সেকেন্ড কামিং কেন হলো, বা কবি কি বোঝাতে চেয়েছেন, এটা আমরা পরিষ্কার করব বা এটা আমরা বুঝে নেব টেক্সটটা পড়ার পরে। আপাতত প্রথম লাইনে আমরা ফিরে আসব। কি আছে? টার্নিং এন্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। টার্নিং এন্ড টার্নিং মানে কি? ঘুরতে ঘুরতে। টার্নিং এন্ড টার্নিং, ঘুরতে ঘুরতে। ইন দ্য ওয়াইডেনিং জায়ার। ওয়াইডেনিং কথাটা মানে হচ্ছে কি অনেকটা জায়গা জুড়ে। আমরা ক্রিকেটে বলি না যে ওয়াইড বল, ওয়াইড। তো কখনো ওই রেখার যখন দূরে যায় মানে কি বাইরে থেকে, তখন অনেকটা জায়গা জুড়ে। তো হচ্ছে ওয়াইডেনিং জায়ার। জায়ার মানে হচ্ছে কি চক্র, বুঝলো তো, বা বৃত্ত, একসঙ্গে যদি ঘুরে বেড়ায়। আচ্ছা, তারপরে কি দাঁড়াচ্ছে? দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন মানে হচ্ছে বাজ পাখি। সে বাজ পাখিটা শুনতে পাচ্ছে না, ক্যান নট হিয়ার। কাকে শুনতে পাচ্ছে না? দ্য ফ্যালকনার, ওই বাজ পাখির যে মালিক, অর্থাৎ যে হচ্ছে কি পাখিটার নাম হচ্ছে ফ্যালকন, আর ওই পাখিটাকে যে কন্ট্রোল করছে বা যে উড়াচ্ছে বা যার পাখিটা, তাকে কিন্তু বলা হচ্ছে কি ফ্যালকনার। তো তার মানে এটা কি? যে ফ্যালকন হচ্ছে ফ্যালকনারের কথা শুনছে না। সহজ করে বলতে গেলে পাখিটা তার মালিকের কথা শুনছে না। থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট কথাটা মানে হচ্ছে চারিদিকের যে অবস্থাটা সবকিছু এলোমেলো অবস্থায় আছে। থিংস মানে কি? জিনিসপত্র, বিষয়গুলো। ফল মানে কি? পড়ে রয়েছে। অ্যাপার্ট মানে কি? এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড। সেন্টার মানে হচ্ছে কি কেন্দ্র, ক্যান নট হোল্ড। তো সেন্টারটাকে কিন্তু ধরে রাখতে পারা যাচ্ছে না। হুম। তার মানে যেটা কেন্দ্রবিন্দু সেটাকে কিন্তু ধরে রাখতে পারা যাচ্ছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজ আপন দ্য ওয়ার্ল্ড। মেয়ার মানে হচ্ছে কি নিছক বা কেবলমাত্র, আর অ্যানার্কি কথাটা মানে হচ্ছে কি অরাজকতা। ইজ লুজ আপন দ্য ওয়ার্ল্ড, তাহলে কি দেখা যাচ্ছে? পৃথিবীর চতুর্দিকে একটা অরাজকতা দেখা যাচ্ছে, বিশৃঙ্খল অবস্থা, শান্তি নেই। আপন দ্য ওয়ার্ল্ড, তাহলে এই যে প্রথম যে চারটা লাইন, এই চারটা লাইনকে যদি আমরা একসঙ্গে বলি তাহলে কি বোঝাবে? তার আগে দেখে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই কবিতাটা কিন্তু লেখা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে। বুঝা গেল? আচ্ছা, আর দেখবি যে আইরিশ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, যেরকম আমাদের হচ্ছে কি আমাদের দেশের স্বাধীনতার জন্য আমাদের লড়াই করতে হয়েছে, তো ঠিক আয়ারল্যান্ডকেও লড়াই করতে হয়েছে। কারণ এই তো আয়ারল্যান্ডে তো বাড়ি কার? ডাব্লিউবিএক্স এর। তো এবার বিষয়টা হচ্ছে যে একটা বিশ্বযুদ্ধের পরে, এর আগে তো বিশ্বযুদ্ধ হয়নি, বা হচ্ছে কি যে যেখানে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা আন্দোলন, তো এই পরিস্থিতিতে সিচুয়েশনটা কেমন, এটাই ডাব্লিউবিএক্স কিন্তু বোঝাতে চেয়েছে। আচ্ছা, এবার দেখবো দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজ। মানে কি? ব্লাড ডিম মানে কি? রক্তে মেশানো, রক্তে ভেজা। টাইড মানে হচ্ছে কি ঢেউ, ইজ লুজ। তো তার চারিদিকে কি হচ্ছে? রক্তের বন্যা বয়ে যাচ্ছে। বুঝতে পারছিস? চারিদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। অ্যান্ড এভরিহোয়ার, আর প্রত্যেকটি জায়গায়। দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন। সেরেমনি কথাটার মানে হচ্ছে কি উদযাপন, কোনো কিছুর আয়োজন। তো এখানে কিসের আয়োজনের কথা বলা হয়েছে? ইনোসেন্স, নিষ্পাপ, সরলতার আয়োজন বা সরলতার উদযাপন। তো সেইটা কিন্তু আজকে নেই। সেটা কি অবস্থায় আছে? ইজ ড্রাউন, সেটা মরে গেছে। ড্রাউন মানে কি? জলে ডুবে মরে যাও।
তো তার মানে কোনো জায়গায় পিউরিটি নেই, অরিজিনালিটি নেই। কি আছে চারদিকের পরিবর্তে? এনার্কি। শান্তির পরিবর্তে কি আছে? বিশৃঙ্খল অবস্থা। The best lack all conviction, while the worst are full of passionate intensity. The best lack all conviction. Best মানে কি ভালো জিনিস। তো এই ভালো জিনিসের কিন্তু একটা অভাব আছে। ল্যাক মানে অভাব, ঘাটতি। তো ভালো জিনিস বলতে কি, যে অল কনভিকশন, বিশ্বাস, দৃঢ়তা। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, এরকম একটা সিচুয়েশন। তো তার মানে কি, কারো মধ্যে কি, কারো চোখে মুখে বিশ্বাসের ছাপ নেই। আচ্ছা, তাহলে বিশ্বাসের পরিবর্তে তাহলে আছেটা কি? বলছে while the worst are all full of passionate intensity. তাহলে বেস্টের অপোজিট কি? worst. বেস্ট কোনটা হচ্ছে? গুড, বেটার, বেস্ট। তাহলে বেস্ট কোনটা হলো? যেটা সবচাইতে ভালো। তারপরটা হচ্ছে দেখ ব্যাড, ওর্স, ওর্স। তাহলে ওর্সটা হচ্ছে কি সবচাইতে খারাপ। তো যে জায়গাটাতে কি বেস্ট থাকার কথা, ওইটা আজকে কোন জায়গায় পরিণত হয়েছে? ওর্স, খারাপে পরিণত হয়েছে। আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। ফুল অফ মানে কি পরিপূর্ণ বা ভর্তি, প্যাশনেট মানে কি আবেগময়, ইন্টেন্সিটি মানে তীব্রতা। তো এর মানেটা দাঁড়ালো লাস্টের যে এখানে দুটো আছে, যে আমরা কোথাও কিন্তু বিশ্বাস বা দৃঢ়তা আমরা পাচ্ছি না খুঁজে। এর পরিবর্তে আমরা কি দেখতে পাচ্ছি? যে বেশি পরিমাণে, মানে ব্যাপারটা এরকম যে খারাপ জিনিসগুলো মাথা চাড়া দিয়ে উঠছে সোসাইটিতে, খারাপ জিনিসগুলো মাথা চাড়া দিয়ে উঠছে, ভালো জিনিসগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। যে নীতি, মূল্যবোধ, রেসপন্সিবিলিটি, তারপরে হিউম্যানিটি আমরা বলতে পারি, এই জিনিসগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। তো এইরকম যখন পরিস্থিতি, তখন কবি মনে করছেন শিওরলি, মানে নিশ্চিতভাবে, সাম রেভেলেশন ইজ এট হ্যান্ড। সাম মানে কিছু, রেভেলেশন মানে উদ্ঘাটন, ইজ হ্যান্ড মানে একদম হাতের কাছে। তো এইরকম যখন পরিস্থিতি চারিদিকে অচলাবস্থা বা দুরবস্থা, তখন কিন্তু তিনি বলছেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে। শিওরলি, আবার বলছেন নিশ্চিতভাবে, দ্য সেকেন্ড কামিং ইজ এট হ্যান্ড। সেকেন্ড কামিং মানে কি, দ্বিতীয়বারের মতো কিছু একটার আবির্ভাব হতে চলেছে। আবার বলছে দ্য সেকেন্ড কামিং। তাহলে আমরা কি পেলাম? শিওরলি কথাটা আমরা কি দুইবার পেলাম। রিপিটেশন অফ দ্য ওয়ার্ড শিওরলি টোয়াইস, মানে দুইবার। তারপরে আমরা দেখবো দ্য সেকেন্ড কামিং, এটারও কিন্তু আমরা রিপিটেশন পেলাম দুইবার। তাহলে কবি কেন এটাকে রিপিট করছেন? মানে কবি নিশ্চিত যে সমাজ যখন এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এরপরে তো কিছু একটা ঘটবেই। এবার কিছু একটা বলতে তিনি বলতে চাইছেন সেটা সেকেন্ড কামিং, অর্থাৎ দ্বিতীয়বারের মতো আবির্ভাব। আর তিনি এটাও বলছেন এইটা কিন্তু ভালো কিছু হবে না। তাহলে ফার্স্ট কামিং ক্ষেত্রে মাথায় রাখবে, ফার্স্ট কামিং কিন্তু ছিল কি রাইজ অফ জেসাস ক্রাইস্ট। যখন হচ্ছে সমাজ ভালো নেই, যখন হচ্ছে যে ওর্স্ট জিনিসগুলো বেড়ে বেড়ে যাচ্ছে, খারাপ জিনিসগুলো, ভালো জিনিসগুলো আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তো তখন এরকম অবস্থায় দেখবো জেসাস ক্রাইস্ট কিন্তু এসেছিল এই ধরনেতে, এই পৃথিবীতে। তো এবারটা যে অ্যাজ পার দ্য খ্রিস্টান রিলিজিয়ন, খ্রিস্ট ধর্ম অনুযায়ী জেসাস ক্রাইস্ট কিন্তু হলেন একজন টিচার। টিচার মানে কি? ধর্ম প্রচারক। তিনি ধর্ম প্রচার করেছেন খ্রিস্টান ধর্মের। আর তিনি এটাই বলেছেন যে মানব ধর্মটাই কিন্তু সবচাইতে বড় ধর্ম। তো কখন জিসাস ক্রাইস্টকে পাঠিয়েছিলেন গড? যখন সমাজে, পৃথিবীতে সবচাইতে বেশি প্রয়োজন ছিল। তাহলে এবার প্রশ্ন, এবারও তো পৃথিবীর সমস্যায় আছে, তাহলে কি এবারও কি জিসাস ক্রাইস্ট আসবে? কবি কিন্তু বলছেন যে না, এবার কিন্তু জিসাস ক্রাইস্ট এসে আমাদেরকে উদ্ধার করবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে সেকেন্ড কামিংটা তাহলে কার বা কাকে নিয়ে? ফার্স্ট কামিংটা হচ্ছে কি বলবো তোরা, জেসাস ক্রাইস্টের রাইজ, আগমনটার কথা বলা হয়েছে। আর সেকেন্ড কামিং কবি যেটা বলতে চেয়েছেন, এটা উল্টোটা, জেসাস ক্রাইস্টের উল্টোটা। যে এবার জেসাস ক্রাইস্টের জায়গায় কি আসবে আমরা পরে দেখতে পাবো, কি আসবে বা কে আসবে বা কি ঘটতে পারে। তো
তো দেখ আবার বলছি কি, দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট when a vast image out of spiritus mundi। তো স্পিরিটাস মুন্ডি এই কথাটার মানে হলো, মন্ডি কথাটার মানে হলো ওয়ার্ল্ড, এই জগৎ, বুঝতে পারলি? আর স্পিরিটাস কথাটার মানে হচ্ছে আধ্যাত্মিক। স্পিরিট, স্পিরিট মানে কি? আত্মা। এবার স্পিরিটাস মানে হচ্ছে কি আধ্যাত্মিক। তাহলে কি হবে এবার আমরা, এবার কি দেখতে পাবো? ওই যে আউট অফ মানে কি বেরিয়ে আসা, কিসের মধ্য দিয়ে? স্পিরিটাস মুন্ডি, ওই আধ্যাত্মিক মুনির কাছ থেকে, এরকমটাও বলতে পারি আমরা, আধ্যাত্মিক মুনির কাছ থেকে বা এই আধ্যাত্মিক জগতের কাছ থেকে বেরিয়ে আসবে। আউট অফ মানে কি বেরিয়ে আসা। কি বেরিয়ে আসবে? এই যে কি বলছে যে ট্রাভেলস মাই সাইট, যে বেরিয়ে আসবে, যে জিনিসটা বেরিয়ে আসবে, যে প্রাণীটা বেরিয়ে আসবে, তার কিন্তু ইমেজটা দেখেই কিন্তু ওই সমস্যায় পড়ে যাচ্ছে। এই যে ট্রাভেলস কথাটা আছে না, ট্রাভেলস মানে কি সমস্যায় ফেলে দিচ্ছে। কাকে সমস্যায় ফেলছে? মাই সাইট, আমার দৃশ্যটাকে। সাইট মানে কি দৃশ্য। তো আমার দৃশ্যটা সমস্যায় পড়ছে মানে কি, আমার দৃশ্য মানে আমি আমার চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পাচ্ছি। তো যার জন্য হচ্ছে কি আমার চোখ, আমার চোখ মানে কি আমি, তাই না? আমি সমস্যায় পড়ে যাচ্ছি। কি দেখে সমস্যায় পড়ে যাচ্ছেন? বলছেন যে সাম হয়ার, কোন একটা জায়গায়, ইন স্যান্ড, সেটা কোথার মধ্যে? বালির মধ্যে, অফ দ্য ডেজার্ট, মরুভূমির বালির মধ্যে। কবি যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, সেই দৃশ্যটা কোথাকার? কোন একটা মরুভূমির বালির মধ্যে। কাকে আসতে দেখছেন? ওই যে বললেন না যে স্পিরিটাস মুন্ডি, আউট অফ স্পিরিটাস মুন্ডি। তাহলে ওই আধ্যাত্মিক জগৎ থেকে বা স্পিরিটাস মুন্ডি থেকে কি বেরিয়ে আসছে? কবি দেখতে পাচ্ছেন। এই যে বলা হলো না যে মাই ট্রাভেলস মাই সাইট, যে আমি সমস্যায় পড়ে যাচ্ছি। তো কবি কি এমনটা দেখতে পেলেন বা দেখতে পাচ্ছেন যার জন্য কবি সমস্যায় পড়ে গেলেন বা পড়ে যাচ্ছেন? কি দেখা আছে? এসে একটা আকার, একটা গঠন, একটা অবয়ব, যেটা কিসের? উইথ লায়ন বডি। তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে একটা সিংহ, বডিটা কিসের? লায়নের বডি। আচ্ছা, অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান। কিন্তু যেটা মোস্ট সারপ্রাইজিং, যেটা অ্যাস্টোনিশিং, আশ্চর্য করার বিষয়, যে আমরা দেখতে পাচ্ছি বডিটা হচ্ছে কি লায়নের, কিন্তু মাথাটা আবার কিসের? মানুষ। তো এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? ন্যাচারাল নাকি আনন্যাচারাল? তো এটাই তিনি বলতে চাইছেন পৃথিবীতে, এই ছবিটার দ্বারাই কবি বলতে চাইছেন যে পৃথিবীতে কোনো কিছু ঠিক নেই। নীতি, আদর্শ, মূল্যবোধ, বুঝলি, এই জিনিসগুলো নেই। মানুষ হয়ে গেছে এখন রক্ত চোষা, বুঝলো তো, এরকম একটা বিষয়। হুম। আচ্ছা, কি দেখতে পাচ্ছেন? আ গেজ ব্ল্যাঙ্ক এন্ড পিটিলেস এজ দ্য সান। একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। গেজ মানে কি? ওই যে এক দৃষ্টে যে তাকিয়ে থাকাটা, এ গেজ ব্ল্যাঙ্ক। তো সেটা হচ্ছে কি তাকিয়ে আছে কি, ব্ল্যাঙ্ক মানে কি শূন্য, ফাঁকা, এন্ড পিটিলেস এজ দ্য সান। তাহলে ওই দৃশ্যটাকে, কার দৃশ্যটা? যে প্রাণীটা এগিয়ে আসছে। কোন প্রাণীটা এগিয়ে আসছে? যে প্রাণীটার বডিটা হচ্ছে লায়নের আর মাথাটা হচ্ছে মানুষের, এরকম একটা প্রাণী এগিয়ে আসছে। তো এবারে এগিয়ে যে আসছে, তার গেজটা কেমন ছিল? তার দৃষ্টিটা কেমন ছিল? ব্ল্যাঙ্ক মানে কি শূন্য। আর কেমন ছিল? পিটিলেস, নির্দয়, দয়াহীন। কার মতো? সূর্যের মতো। সূর্য যখন প্রখর কিরণ দেয়, তখন কিন্তু দেখবো সূর্য কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যায় আর পিটিলেস হয়ে যায়। কে কতটা রৌদ্রে কষ্ট পাচ্ছে, কে মাথা ঘুরে পড়লো, কে কাজ করতে পারছে না, কোনো কিছু দেখে কি সূর্য? তো ঠিক একই রকম ভাবে ওই প্রাণীটাও কিন্তু কোনো কিছু তোয়াক্কা করছে না, এগিয়ে আসছে। ইজ মুভিং, মুভিং মানে কি মুভমেন্ট, মানে কি আসছে। ইজ মুভিং মানে কি আসছে, এগিয়ে আসছে। ইটস স্লো থাইজ, আস্তে আস্তে করে। থাই মানে কি উরু, বুঝলি, হাঁটুর উপরের জায়গাটা। তো এবার হচ্ছে কি ইটস স্লো থাইজ, স্লো মানে কি ধীর গতিতে, আস্তে আস্তে করে এগিয়ে আসছে। হোয়াইল অল অ্যাবাউট ইট। আর অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি? রিল শ্যাডোজ। রিল মানে কি চক্রকারে, ঘূর্ণায়মান। কে ঘুরছে? কি ঘুরছে বা কি ঘুরতে দেখা যাচ্ছে? শ্যাডোজ,
ছায়াগুলোকে দেখা যাচ্ছে। তো ছায়া কখনো কি ঘুরতে দেখা যায়? ছায়া কি কখনো ঘুরতে দেখা যায় না? তো এবার নিশ্চয়ই যে ছায়াটা ঘুরছে তার উপরে নিশ্চয়ই কিছু একটা আছে। তো এখানটা হচ্ছে কি রিল শ্যাডোজ। তো আমার হচ্ছে কি শ্যাডো মানে একটা ছায়া, যে একটা ছায়া আমরা দেখতে পাচ্ছি, শ্যাডো ছায়াটা কেমন? রিল, ঘূর্ণায়মান। তো এবার হচ্ছে ওখানটায় যে ছায়াটা আমরা দেখতে পাচ্ছি, এমনি এমনিতে কিন্তু কোনো ছায়া তো দেখা যাবে না, নিশ্চয়ই কি উপরে বা আশেপাশে কিছু একটা আছে যার ছায়াটা এসে পড়ছে। তো আমরা এবার দেখে নেবো যে কার বা কিসের ছায়াটা এসে পড়ছে। অফ দ্য ইনডিগনেন্ট ডেজার্ট বার্ড, ছায়াটা হচ্ছে মরুভূমির কিছু পাখির। বার্ড মানে পাখি, পাখিগুলি। ডেজার্ট বার্ড মানে মরুভূমির পাখি। আর এই মরুভূমির পাখিগুলো কেমন ছিল? ইনডিগনেন্ট মানে তারা ঘৃণা মিশ্রিত, মানে রেগে গেলে যেরকমটা হয়, মানে তারা বুঝতে পারছে উপরের দিকে আকাশে যে পাখিগুলো উঠছে তারা কিন্তু বুঝতে পারছে যে কি ঘটছে নিচে। তো তার মানে কি একটা অদ্ভুত একটা জীব মরুভূমির বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ওইটা দেখেই কিন্তু তারা কি করছে, উপরের যে শ্যাডো গুলো তারা কি করছে, সরি উপরের যে পাখিগুলো তারা কিন্তু মানে রেগে যাচ্ছে, তারা ঘৃণা করছে। তার মানে কি ওই দৃশ্যটাকে ওই পাখিগুলো মনে করছেন কি আনন্যাচারাল, যে প্রাণীটা এগিয়ে আসছে। আচ্ছা, দ্য ডার্কনেস ড্রপস এগেইন। ডার্কনেস মানে কি অন্ধকার, তাই না? আবার কিন্তু অন্ধকার নেমে এলো। বাট নাও আই নো, কবি বলছেন যে এখন আমি জানতে পারলাম যে আসলে এগুলো কি ঘটছে বা কেন ঘটছে। বাট নাও আই নো, আই বলতে স্পিকার অর্থাৎ কবি ডাব্লিউবিএস নিজে, তিনি বলছেন যে আমি এখন বুঝতে পারছি যে কি কি কারণে এরকমটা ঘটছে। দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোন স্লিপ, 20 সেঞ্চুরিজ, তাহলে আমরা এখন বসবাস করছি কি 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দী। তো বলছে যে দ্যাট 20 সেঞ্চুরিজ মানে কি ফার্স্ট সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি, থার্ড, ফোর্থ, এরকম করতে করতে কি 20 সেঞ্চুরিতে। তার মানেটা হচ্ছে কবিতাটা কত সালে লেখা হয়েছে? বোর্ডের মধ্যে লেখা আছে আমাদের, কত সালে লেখা হয়েছে? 1919। আর পাবলিশ হয়েছে কবে? 1920। তো এবার প্রশ্ন হলো যে কোন সেঞ্চুরিতে আমাদের এটা লেখা হয়েছে? সেঞ্চুরি 20th সেঞ্চুরিতে। তো এই যে ফার্স্ট সেঞ্চুরি থেকে শুরু করে 20th সেঞ্চুরি পর্যন্ত বলছেন যে এতদিন মানুষ ঘুমিয়ে এসেছে। কেমন ঘুমিয়েছে? ওই যে স্টোন স্লিপ, স্লিপ মানে কি ঘুম, ঘুমটা কেমন ছিল? স্টোনি, পাথরের মতো। পাথরের মতো ঘুম মানে কি নিষ্প্রাণ, স্টোনের মধ্যে তো প্রাণ থাকে না। তো বলছে এতদিন মানুষ হচ্ছে কি যে ঘুমিয়ে আছে, তার মানে কি মানুষের মধ্যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা, নীতি, আদর্শ, মূল্যবোধ, এই জিনিসগুলো কি হারিয়ে যাচ্ছে, মানুষ হারিয়ে ফেলেছে। আর এই 20টা শতাব্দী ধরে এই কর্মকাণ্ডগুলোর জন্য আজকে কিন্তু এই দশা। বলছেন কি বলছেন যে দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোন স্লিপ, যে ওই 20টা শতাব্দী ধরে মানুষের যে ঘুমিয়ে থাকাটা, সেটাই কিন্তু ওয়ার ভেক্স টু নাইটমেয়ার, সেটাই কিন্তু আজকে দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো। নাইটমেয়ার কথাটা মানে হচ্ছে কি দুঃস্বপ্ন। বাই আ রকিং ক্রেডল, সেই দুঃস্বপ্নটা কিভাবে নেমে আসলো? ওই যে প্রাণীটা এগিয়ে আসছে, রকিং ক্রেডল মানে কি একটা বাচ্চা যেরকম হামাগুড়ি দিয়ে দিয়ে আসে, বুঝতে পারলি তো? হামাগুড়ি দিয়ে ক্রেডল, রকিং ক্রেডল মানে হচ্ছে কি, দেখবে নিচে কিন্তু দেওয়া রয়েছে, ওই যে দেখ, দ্য ক্রেডল অফ দ্য ইনফ্যান্ট ক্রাইস্ট। তো জেসাস ক্রাইস্ট পৃথিবীতে এসেছিলেন, জেসাস ক্রাইস্ট তো একদিন শিশু ছিল। তো জেসাস ক্রাইস্ট কিন্তু তখন হেঁটেছিলেন কিভাবে? একটি বাচ্চার মতো। তো ওই হাঁটাটার সঙ্গে এই হাঁটাটার কথা বলছে, কিন্তু ওই হাঁটাটা ছিল কেমন? পজিটিভ, মানুষকে উদ্ধার করতে আসছে। কিন্তু এখন যে হাঁটাটা আসছে, এখন কি জেসাস ক্রাইস্ট বা জেসাস ক্রাইস্টের মতো কেউ কি হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আসছে? তাহলে তো আসছে না, আসছে কি একটা অস্বাভাবিক একটা প্রাণী, তাই না? আস্তে আস্তে করে ওই যে কি বলছে, ওয়ার ভেক্সড, ভেক্সড মানে কি জ্বালা করা, টু নাইটমেয়ার,
বাই আ রকিং ক্র্যাডল। এই যে হামাগুড়ি দিয়ে আসা যে প্রাণীটা, এইটা কিন্তু এখন মানুষের কাছে একটা দুঃস্বপ্ন এবং কি জ্বালার বা কি বলবো ভেক্স মানে একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট বলছেন যে কোন বিস্ট মানে কি বন্যপ্রাণী, রাফ মানে কি আরো খারাপ বা রুক্ষ, বলছে কোন রাফ বিস্টটা ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট। বলছে যাক খারাপ চলতে চলতে তারও তো একটা লেভেল থাকে, তাই না? বেইমান করতে করতে গুন্ডামি করতে করতে তার তো একটা লেভেল থাকে। তো এবার বলছে কি যে মানুষ পাপ করতে করতে খারাপ কাজ করতে করতে নিজের স্বার্থ পূরণ করতে সম্পত্তি মানে কি বলবো যে জমা করতে কি করছে, এইভাবে দিনের পর দিন এভাবে চলতে 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 কবি বলছেন যে আর খারাপ কাজ আর নেই, বুঝলো? তো তখন বলছেন কবি যে এখন তাহলে শেষ ওই ঘন্টাটা শেষ পর্যন্ত এসে পৌঁছে গেল। যখন ম্যাকবেথে খুন করা হলো ডানকানকে, তার চাইতে তাহলে খারাপ কি হতে পারে? প্রথমে হচ্ছে একে মারলো ওকে মারলো, একটু খারাপ করলো, আরেকটু উপরে করলো, আরেকটা খারাপ কাজ করলো, এরকম খারাপ কাজ করতে 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 এবার ওই দেশের যে প্রধান তাকে মেরে ফেলা হলো, তাহলে এটাকে একদম হাইস্ট লেভেলে গেলো। তো একটা মানুষ খারাপ কাজ করতে করতে যখন হাইস্ট লেভেলে পৌঁছে যায়, যখন উপরের উপরে জায়গা থাকে না, তখন কি ওখান থেকে আস্তে আস্তে কি পতন শুরু হবে। তো এটা এই যে 20টা শতাব্দী ধরে মানুষ যে কাজগুলো করেছে, বিশেষ করে 20th সেঞ্চুরিটাতে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের মানে আগে চলাকালীন এবং পরে, মানে বেশিরভাগটা প্রথম বিশ্বযুদ্ধের পরে এর যে ফলাফলটা ছিল, বা আয়ারল্যান্ডকে স্বাধীনতার জন্য যে সংগ্রাম, তো এই যে লড়াই বা অরাজকতা, এগুলো পৃথিবীতে ঘুরতে 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 একটা তো বেশ সীমায় চলে গেছে, আর জায়গা নেই উপরে। তখন কবি বলছেন যে শেষ পর্যন্ত ওই ঘন্টাটা কিন্তু এসে পৌঁছে গেল। যে ঘন্টাটা গেছে স্লাউচেস, স্লাউচেস কথাটা মানে কি আসছে, এগিয়ে আসছে আস্তে আস্তে করে টুয়ার্ডস, মানে কি দিকে, কোন দিকে এগিয়ে আসছে? বেথেলহেম। বেথেলহেম হচ্ছে কি একটা জায়গার নাম, যেটা হচ্ছে জেরুজালেম নামে একটা দেশে রয়েছে, যে জায়গাটায় জেসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল, টু বি বর্ন। কিন্তু এবারও কি ওই বেথেলহেমে জেসাস ক্রাইস্টেরই কি জন্ম হতে যাচ্ছে? জন্ম হতে যাচ্ছে না। এখন যেটা জন্ম হতে যাচ্ছে সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর, আরো ভয়ানক। এই হলো কবিতার বাংলা অনুবাদ, তার সঙ্গে সঙ্গে কিছুটা ঐতিহাসিক প্রেক্ষাপট। এবার পরীক্ষার জন্য আমরা কোন কোন জায়গাগুলোতে দাগ দেব, পরীক্ষার জন্য আমরা দেখে আসবো। প্রথম যে লাইনটা রয়েছে এই জায়গাটাতে, যে জায়ার মানেটা কি, এটা পরীক্ষায় দিতে পারে। প্রথম লাইনে জায়ার শব্দটাতে দাগ দিবি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে প্রত্যেকটা কবিতারই প্রত্যেকটা শব্দেরই মানে জানতে হবে, কেন যে কোনো শব্দগুলোর নিয়ারেস্ট মিনিং চাইতে পারে। আপাতত জায়ারটাকে দাগ দিয়ে রাখবি। আর যদি আমরা বলি যে তথ্যগুলো সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে a shape with a lion body and the head of a man। পরীক্ষা দিতে পারে, শূন্য স্থান বা এমনি জিজ্ঞেস করতে পারে যে বডিটা কিসের ছিল আর হেডটা কিসের ছিল, আর হচ্ছে পাখিগুলোকে কেমন দেখাচ্ছিল, ইনডিগন্যান্ট এই শব্দটাতে থাকবে। 4টা অ্যাডজেক্টিভ দিয়ে দিতে পারে, বা পাখিগুলো কোথায় উঠছিল, ডেজার্টে, বা ওই প্রাণীটির যে তাকানোটা কেমন ছিল, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক এন্ড পিটিলেস, এই শব্দগুলো দিতে পারে। গতকালকে আমরা একটা প্রশ্ন সলভ করতে পেলাম না, যে সাইলেন্ট এন্ড বেয়ার, যে এখন দা ওয়েস্টমিনস্টার ব্রিজে প্রকৃতির অবস্থাটা কেমন ছিল, দুটো শব্দ ছিল, একটা সাইলেন্ট এন্ড বেয়ার। তো এভাবে কিন্তু অ্যাডজেক্টিভ গুলো সরাসরি তুলে দিতে পারে। তো এখানটায় বলতে হবে তোদেরকে কি ব্ল্যাঙ্ক এন্ড পিটিলেস। আচ্ছা, আর হতে পারে কি এখানটায় যে দ্যাট 20 সেঞ্চুরিজ, কতগুলো সেঞ্চুরির কথা বলা হয়েছে, ঠিক আছে? এবং এই এতগুলো সেঞ্চুরি ধরে যে ঘুমানোটা, সেই ঘুমানোটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পাথরের সঙ্গে। তার উপরে যেরকমটা দেখলাম
যে ওই প্রাণীটা যে তাকানোটা সেটাকে বলা হয়েছে ব্ল্যাঙ্ক আর পিটিলেস। কার মতো, কার সঙ্গে তুলনা করা হয়েছে? সূর্যের সঙ্গে, সূর্যের নির্দয়তার সঙ্গে। আচ্ছা, আর হচ্ছে কি যে হাঁটাটা, যে রকিং ক্র্যাডেল, এই শব্দটা দিয়ে, এই লাইনটা দিয়ে বলতে পারে যে কে হেঁটে আসছে, 4টা অপশন দিয়ে দিল। বা হচ্ছে বিচটা কেমন ছিল, 4টা অ্যাডজেক্টিভ দিল, রাফ বিস্ট, বুঝলো তো? 4টা অপশন দিল, এ নম্বর অপশন দিল মাইল্ড, বি নম্বর অপশন দিল গ্রেট, সি নম্বর অপশন দিল রাফ, ডি নম্বর অপশন দিল স্মুথ। উত্তরটা কি হবে? রাফ বিস্ট। রাফটাতে দাগ দিবি। আচ্ছা, এন্ড ইটস আওয়ার কাম রাউন্ড এট লাস্ট, তারপরে দাগ দিবি হচ্ছে কি বেথেলহেম। এই জায়গাটাতে জেসাস ক্রাইস্টের জন্ম কোথায়? বেথেলহেমে। এটা কোন দেশে? জেরুজালেমে। তো এইভাবে হচ্ছে কি প্রত্যেকটা কবিতা পড়বো, আর বাকি যেগুলো থাকবে আমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু কভার আপ হয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসবো 44 নম্বর পেজে। আছে না 44 নম্বর পেজে? এই হ্যাঁ, অ্যাবাউট দ্য পোয়েট। ওখানটায় দেখবি আমরা শুধু দাগ দেবো, সবটা পড়বো না। দাগ দেবো হচ্ছে কি প্রথম লাইনটাতে, যে উইলিয়াম বাটলার ইয়েটস যে ছিলেন, তিনি কি ছিলেন? আইরিশ পোয়েট, তাই তো? আচ্ছা, তাহলে কি আইরিশ মানে কি আয়ারল্যান্ডের তিনি কবি ছিলেন। আচ্ছা, আর কি ছিলেন? একজন ড্রামাটিস্ট, নাট্যকারও ছিলেন। তার মানে তিনি কবিতার পাশাপাশি তিনি নাটকও লিখেছেন, এন্ড রাইটার, মানে লেখক, লেখক বটে। আচ্ছা, তারপরে আমরা রাখ দেবো যে তিনি কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন? 1923 সালে। পেয়েছিস লাইনটা? 1923 সালে সাহিত্যের জগতে লেখালেখির জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসব যে তিনি ওই যে দেখবি একটা সাল আছে না 1897, যে ওখানটাই, আচ্ছা বাদ দে, ওটা লাগবে না। এবার চলে অ্যাবাউট দ্য পোয়েট। আচ্ছা, অ্যাবাউট দ্য পোয়েম। অ্যাবাউট দ্য পোয়েমে কি আছে দেখ, দ্য সেকেন্ড কামিং ওয়াজ ফার্স্ট প্রিন্টেড। প্রিন্ট কবে হয়েছিল? 1920 সালে নভেম্বর মাসে। আর যে পত্রিকাটা পাবলিশ হয়েছিল সেটার নাম কি? দ্য ডায়াল। বোর্ডেও কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, পরবর্তীতে এটাকে তার পরের বছরে মানে 1919-এ লেখা হলো, 20-তে পাবলিশ হলো, 21-এ কি হলো, একটা যে কালেকশন আছে সেই কালেকশনটার নাম কি? মাইকেল রোবার্টেস এন্ড দ্য ড্যান্সার। এই কালেকশনটাতে, এই সংকলনটাতে পাবলিশ হয়েছিল। আচ্ছা, আর পরের প্যারাগ্রাফে চলে আয়। এই যে দেখ, দ্য পোয়েম ওয়াজ রিটেন, পেয়েছিস? লেখা হয়েছিল ইন দ্য আফটারম্যাথ। আফটারম্যাথ মানে কি পরে, কিসের পরে? অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে। এন্ড দ্য বিগিনিং অফ দ্য আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আয়ারল্যান্ডের যে যুদ্ধ, কিসের জন্য? স্বাধীনতার জন্য। কত সালে? 19 সালে। আর আরেকটা তথ্য দেখবি, এটা এই যে পল জায়ার যেখানটায় আছে দেখ, ইনভার্টার কর্মতে আছে না জায়ার, ওইটা তো প্রথম আমরা অলরেডি দাগিয়ে নিয়েছি। আর ওই প্যারাগ্রাফের যে লাস্ট যে লাইনটা আছে, হ্যারল্ড ব্লুম নামে একজন ক্রিটিক, একজন সমালোচক, তিনি বলেছেন এই কবিতাটা সম্পর্কে। কোন কবিতাটা সম্পর্কে? দ্য সেকেন্ড কামিং সম্পর্কে বলেছেন। কি বলেছেন? ওয়ান অফ দ্য মোস্ট ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড পোয়েমস অফ আওয়ার সেঞ্চুরি। বলছে একবিংশ শতাব্দীতে, 20th সেঞ্চুরিতে, যে এই কবিতাটা হচ্ছে সবচাইতে বেশি প্রশংসা পেয়েছে এরকম একটি কবিতা। এবার প্রশ্ন হলো যে এই যে বলা হলো যে টার্নিং এন্ড টার্নিং। আচ্ছা, তাহলে এটা রেকর্ডটা এখানে থাক, বাকিটা পরে আলোচনা করে নিচ্ছি আমরা।